ভূতচক্র নামের এক যন্ত্র নিয়ে অমিতরা দাসবাড়িতে আসে ভূত তাড়াতে। তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই বাড়ির ভূতেরাই তাদেরকে এখানে ডেকে এনেছিল। আসলে অমিতরা তো ছিল ভণ্ড, তাই এবার আসল ভূতেদের খপ্পরে পড়ে তাদের তো অবস্থাই খারাপ হয়ে যায়। তারা এবার এই বাড়ি থেকে কিভাবে পালাবে, আর এই ভূতেরাই বা তাদেরকে কেন ডেকে আনলো, কি রহস্য লুকিয়ে রয়েছে তাদের অতীত জীবনে, চলুন সেটাই দেখে আসা যাক। মুভির নাম ভূতচক্র প্রাইভেট লিমিটেড। শুরুতে আমাদেরকে একটি নির্জন জায়গা দেখানো হয়, আর সেখানে আমরা মুখ ঢেকে 4-5 জন লোককে একটা বাড়ির মধ্যে প্রবেশ করতে দেখি। তারা চুপি চুপি সেখানে থাকা একটি লকার খোলে। এরপরে সেই লকার থেকে একটা পুরনো যন্ত্র টাইপের কিছু একটা বের করে, আর সেখান থেকে পালাতে থাকে। কিন্তু তারা যখন এটা নিয়ে পালাতে যাবে তখনই সেখানে অন্য 3 জন লোক প্রবেশ করে, যারা 3 জন ছিল 3 বন্ধু। তাদের নাম হলো অমিত, বনি এবং নীল। তারা 3 জন গিয়েই তো অন্য দলের কাছ থেকে সেই যন্ত্রটি নিয়ে নেয়, আর এরপর সেটা নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এখানে বলে দেই, অন্য যে দল এই যন্ত্রটি নিয়ে নেওয়ার চেষ্টা করছিল তারা হলো স্মাগলার, আর এদের লিডার হলো রবার্ট। আর সে যখন এই ব্যাপারে জানতে পারে তখনই সে তাদের থেকে সেই যন্ত্রটা ফিরিয়ে নেওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত অমিতরা সেই যন্ত্র কোনোভাবে সেখান থেকে নিয়ে যেতে সক্ষম হয়। এরপরে আমাদেরকে দেখানো হয় অমিত সেই যন্ত্রটি তার বাসায় নিয়ে আসে, আর সেটা পরিষ্কার করতে থাকে। তখনই তার কাছে নীল এবং বনি আসে এবং তার কাছে জানতে চায় যে এই যন্ত্রটি তো তারা অমিতের কথায় চুরি করলো, কিন্তু এই যন্ত্রের কাজ কি। তখন অমিত তাদেরকে জানায় যে এই যন্ত্রটি হলো তার দাদা ঠাকুর রামমোহনের বাবার বানানো যন্ত্র। এটা দিয়ে সে ভূতেদের সাথে কথা বলতে পারত, কিন্তু একদিন এরকম কথা বলার চেষ্টা করতে গেলে উপর থেকে ছাদ ভেঙে তার আকস্মিক মৃত্যু হয়। এরপর থেকে এই যন্ত্র সেই বাসাতেই সংরক্ষিত ছিল। তখন বনি বলে যে তাহলে তারা এই যন্ত্র দিয়ে কি করবে। অমিত জানায় যে তারা ভূত ধরার বিজনেস শুরু করবে, এই যন্ত্র দেখিয়ে ভূত ধরার কথা বলে সবার থেকে টাকা নিবে, আর তাদের এই কোম্পানির নাম হবে ভূতচক্র প্রাইভেট লিমিটেড। এই কথা শুনেই তো নীল বলে যে তারা ভূত কোথায় পাবে। অমিত বলে যে এই দুনিয়াতে ভূতের কোনো অভাব নেই, তারা ঠিকই পেয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে সেই যন্ত্র কিভাবে চালু করতে হয় সেটা এখনো জানে না, তাই তারা প্রথমে আন্দাজের উপর কাজ করবে। তখন ভূতের কথা শুনে তো নীল আর বনি বেশ ঘাবড়ে যায়, কিন্তু যেহেতু তারা 3জনই বেকার এবং ব্যাচেলার ঘুরে বেড়াচ্ছে, তাই তাদের এই রিস্ক নেওয়ারও দরকার ছিল। এর জন্য এই কাজ শুরু করতে তারা রাজি হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে শেষের কবিতা নামের একটা বিশাল বাড়ি দেখানো হয়। সেখানে আমরা এবারের লোকেদের দেখতে পাই। সেখানে থাকতো বাড়ির কর্তা সুশান্ত দাস, তার মেয়ে খুশি, বৌমা রঞ্জনা এবং 2জন কাজের লোক ভোলা এবং কলি। এই ভোলা আর কলি ছিল হাজবেন্ড ওয়াইফ। তো এই 5জনকেই দেখানো হয়। তারা সবাই রাত হলে বাড়ির মধ্যে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে দেখতে পেত, যেমন তারা কারো পায়েলের শব্দ পেত, কোনো বাচ্চার হাসির শব্দ শুনতে পেত, আবার কখনো কখনো লাইটই চলে যেত, আরো অনেক কিছু, যা দেখে তারা নিশ্চিত হয়ে যায় যে এটা কোনো স্বাভাবিক বিষয় না, নিশ্চয়ই কোনো ভূত আছে এখানে। হয়তো একটা ভূত আছে, নয়তো অনেকগুলো, কিন্তু তারা এই ভূতের হাত থেকে কিভাবে বাঁচবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই কারেন্ট চলে আসে, আর তাদের বাসায় থাকা টিভি চলতে শুরু করে। টিভিতে তখন আমরা অমিত, নীল এবং বনিকে দেখতে পাই। তারা ভূত ডিটেক্টরের মতো সেজে আর তাদের সামনে সেই ভূতচক্র যন্ত্রটাকে রেখে টিভি শো করতে থাকে। সেখানে তারা প্রচার করে যে তারা হলো ভূত শিকারী, আর তাদের এই কোম্পানির নাম হলো ভূতচক্র প্রাইভেট লিমিটেড। তারা আরো জানায় যে যে সকল ভূত সাধারণ মানুষদেরকে জ্বালাতন করে তারা সেই রকম অনেক ভূতকে শায়েস্তা করেছে। এমন অনেক ভূত আছে যারা কিনা তাদের গোলাম, তাই এরকম কেউ যদি থেকে থাকে যাদের কিনা কোনো ভূত জ্বালাচ্ছে, তাহলে তারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এই বলেই অমিত তার ফোন নাম্বার সেখানে দিয়ে দেয়। এরপরই দেখানো হয় তারা আরো অনেক কিছু বলতে থাকে। তারা যে সবাইকে মিথ্যা কথা বলছে না, এটা মানুষকে বোঝানোর জন্য তারা একজন মন্ত্রীকে নিয়ে বানিয়ে কিছু বলতে শুরু করে। আর এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হয়। আমাদেরকে কিছুক্ষণ পরে দৃশ্য দেখানো হয়। সেখানে অমিত, নীল এবং বনি মিলে কিছু পুলিশের গাড়ি থেকে পালাচ্ছিল, আর তাদের সাথে তখন সেই ভূত যন্ত্রটিও ছিল। তো সেটি নিয়ে পালাতে পালাতে তারা একটি গোরস্থানে এসে পৌঁছায়। সেখানে গিয়েই তারা এক বৃদ্ধ লোককে দেখতে পায়। তার কাছে গেলে লোকটি তাদের দিকে আলো ধরে আর তাদের কাছে জানতে চায় যে তারা এখানে কি করছে। আর তখন সে অমিতের হাতে সেই যন্ত্র দেখে, তাই সে জিজ্ঞেস করে এটা কি আর তারা এটা কোথায় পেয়েছে। তখনই অমিত তাকে বলে যে এটা তার দাদা ঠাকুরের বাবার বানানো যন্ত্র, এটা দিয়ে তারা ভূত ধরার কাজ করে। তো এরপরই লোকটি অমিতের কাছে তার দাদা ঠাকুরের বাবার নাম জানতে চায়। অমিত জানায় রামমোহনের কথা। তখনই লোকটি তাদের কাছে জিজ্ঞেস করে যে তাহলে এখানে তারা কি ভূত ধরার জন্য এসেছে। এই কথা শুনে অমিত জানাতে থাকে যে তারা এখানে কিভাবে এসেছে। তখন আবারও সেই টিভি শোতে নিয়ে যাওয়া হয় আমাদের। সেখানে অমিতেরা মানুষকে আরো বোকা বানানোর জন্য
জন্য মিথ্যা কাহিনী বানিয়ে বলতে থাকে। তারা বলে যে তাদের চেনা একজন তোতলা মানুষ আছে যে কিনা একজন ওয়াগেন ব্রোকার। সে একটি ভুতুরে তাবিজ পরে অনেকগুলো ভূত একসাথে জেনারেট করে তাদের মাধ্যমেই একজন বড় মন্ত্রী হয়েছে। এই কথা তো তারা বানিয়ে বানিয়ে বলছিল, কিন্তু তারা তো এটা জানতো না যে এরকম একজন মন্ত্রী আসলেই আছে। আর তখন সেই মন্ত্রী, যার নাম হলো বিক্রম, সেও এই শো দেখে। তাই সে তার লোকজন এবং সেই স্মাগলার রবার্টকে নিয়ে সেখানে চলে আসে। এসেই তো সে অমিতদেরকে ধরে বলতে থাকে যে তারা এত কিছু কিভাবে জানলো, তাদেরকে কি তার অপোজিশন পার্টি এসব জানিয়ে পাঠিয়েছে। তখনই বিক্রম তাদের থেকে সেই ভূতচক্র যন্ত্রটি নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। সেই সময় অমিত তার হাত থেকে তাদের যন্ত্রটা কোনো মতে নিয়ে পালিয়ে যায়। পালাতে পালাতেই তারা এই গোরস্থানে এসে পৌঁছায়। তাদের এই সব কথা শুনে বর্তমানে লোকটি তাদেরকে বলতে থাকে যে তাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সে তাদেরকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখাচ্ছে, কিন্তু তখনই নীল তার কাছে জিজ্ঞেস করে যে এখানে কোনো ভূত নেই তো। এই কথা শুনেই লোকটি বলতে থাকে যে সে তো এখানে 100 বছর ধরে আছে, কই ভূত তো দেখলো না। এই কথা শুনেই তো অমিত, বনি এবং নীল খুব ভালো করেই বুঝে যায় যে এই লোকটিও একটা ভূত। তাই তারা ভয়ে সেখান থেকেও দৌড়ে পালায়। এরপরই দেখানো হয় তারা তিনজন ট্রাকে করে যেতে থাকে। তখনই অমিতের কাছে একটা কল আসে। তাকে রঞ্জনা কল করেছিল। সে বলতে থাকে যে তাকে তারা তাদের বাসার ভূত তাড়ানোর জন্য হায়ার করতে চাচ্ছে। তারা যেন শান্তিনিকেতনের শেষের কবিতা বাড়িতে চলে আসে। তখন এই কথা শুনে অমিত তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ এই জায়গায় যাওয়ার মাধ্যমে তারা কিছুদিনের জন্য হলেও মন্ত্রীর খপ্পর থেকে বাঁচতে পারবে। তাছাড়া ভূত তাড়াতে পারলে অনেক টাকাও পাবে। তো তারা তিনজন মিলে এরপর শান্তিনিকেতনে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা একজন লোকের কাছে জিজ্ঞেস করে যে শেষের কবিতা বাড়িটি কোথায়। তখন এই বাড়ির নাম শুনেই তো লোকটা সাইকেল চালাতে চালাতে পড়েই যায়। তখনই অমিতেরা গিয়ে তাকে কোনোভাবে উঠায় আর বলে যে সে এভাবে পড়ে গেল কেন। লোকটি তখন তাদের জানায় যে ওই বাড়িতে ভূত আছে, এর জন্যই এই এলাকার সবাই ওই বাড়ির নাম শুনলেও অনেক বেশি ঘাবড়ে যায়। তখন অমিত তাকে বলে যে তারা তো ভূত ধরার জন্যই এসেছে, সে তাদেরকে একটু সেখানে যাওয়ার অ্যাড্রেসটা জানিয়ে দিক। এই কথা শুনে লোকটা বলতে থাকে যে তাদের হয়তো মরার ইচ্ছা জেগেছে, সে তাদেরকে আটকাবে না। এই বলেই সে সেই বাড়ির পথ তাদেরকে দেখিয়ে দেয়। নীল, বনি তখন লোকটার কথা শুনে তো ভয়ই পেয়ে যায়, কিন্তু অমিত তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এরপর তারা চলে গেলেই দেখা যায় সেই সাইকেলের লোকটি ইন্দ্র নামের একজনকে কল করে আর তাকে বলে যে 3টি ছেলে শেষের কবিতাতে যাচ্ছে। এই ইন্দ্রকে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর আবারও অমিতদেরকে দেখানো হয়। তারা সেই বাড়ির সামনে গিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে, ভেতরে কেউ আছে কিনা সেটা দেখার চেষ্টা করতে থাকে। তখনই পেছন থেকে ভোলা আসে আর তাদেরকে জিজ্ঞেস করে তারা কি ভূত ধরতে এসেছে। তারাও জানায় হ্যাঁ। ভোলা তখন তাদেরকে সাথে নিয়ে ভেতরে যায়, কিন্তু সেই সময় তো বনি এবং নীল অনেক পচা একটা গন্ধ পেতে থাকে, যার জন্য তারা দুজন তো অনেক বেশি ঘাবড়ে যায় আর সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু অমিত তাদেরকে আটকায় আর বলে যে তারা শুধু শুধু কেন ভয় পাচ্ছে, তাদেরকে এখানে থাকতে হবে। আর যদি তারা দুজন ফেরত যেতে চায় তাহলে যেতে পারে, সেখানে মন্ত্রী তাদের জন্য অপেক্ষা করে আছে। এই কথা শুনে আবার তারা দুইটাই বাসার মধ্যে যেতে রাজি হয়। কিন্তু বাসায় ঢুকতেই নীল বারবার সেখানে কলিকে দেখতে পায় আর প্রতিবারই কলি তার দিকে অদ্ভুত হাসি দিয়ে তাকিয়ে থাকে, যা দেখে নীল একটু ঘাবড়েই যেতে থাকে। তখনই দেখানো হয় সেখানে রঞ্জনা আসে আর তাদের সবার সাথে দেখা করে। এরপরই তাদেরকে তার শ্বশুর সুশান্তের কাছে নিয়ে যায়। সেখানে সুশান্ত প্রথমে তাদেরকে স্বাগত জানায়। এরপরই তাদেরকে কি সমস্যা হচ্ছে সেটা বলতে থাকে। সে জানায় যে রাত হলেই তারা অনেক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তাছাড়া কখনো কোনো মেয়ের গানের আওয়াজ বা নুপুরের আওয়াজ তাদের কানে ভেসে আসে। তখন অমিত তাদের কাছে জানতে চায় যে এমনটা তারা কতদিন ধরে ফিল করছে। সুশান্ত তখন তাদেরকে 2 বছর আগে ঘটা একটা ঘটনার কথা জানায়। সে বলে যে 2 বছর আগে দীপাবলির সময় এই পুরো বাড়িটিকে বাতি দিয়ে সাজানো হয়েছিল। তারা সবাই অনেক মজা করছিল। তখন সেখানে তার ছেলে অর্থাৎ রঞ্জনার হাজবেন্ড দিলীপও ছিল। সে সবার সাথে মজা করা শেষে মন্দিরের দিকে ভোগ আনতে বের হয়, কিন্তু এরপর সে আর ফিরে আসেনি। তারা দিলীপকে অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু দিলীপ একদম উধাও হয়ে গিয়েছিল। এরপর থেকে 2 বছর কেটে যায়। তারা এখনো দিলীপের কোনো খোঁজ পায়নি। তো এই 1.5 বছর ধরে তারা কোনো সমস্যাই পায়নি, কিন্তু গত 6 মাস ধরে এই সমস্যাগুলো তারা ফেস করছে। তারা যখন কথা বলছিল তখনই সেখানে খুশি আসে আর সবার সাথে পরিচিত হয়। তখনই বনিকে দেখানো হয়। সে তো এক নজরেই খুশির দিকে তাকিয়ে থাকে, বোঝাই যায় যে তার খুশিকে খুব ভালো লেগেছে। তো এরপর দেখা যায় সুশান্ত অমিতের কাছে 25,000 টাকা দেয়
এটা অ্যাডভান্স টাকা, কাজটা ঠিকঠাকভাবে করতে পারলে তারা তাদেরকে 10 লক্ষ টাকা দিবে। সুশান্ত আরও বলতে থাকে যে এই বাড়িটা ছাড়া তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, তাদেরকে এখানেই থাকতে হবে। তখন অমিত তাদেরকে আশ্বাস দেয় আর বলে যে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে এখান থেকে ভূত তাড়ানোর চেষ্টা করবে। এরপরই খুশি তাদের 3 জনের থাকার জন্য একটা রুম দেখিয়ে দেয়। সেখানে গিয়েই তো তারা রেস্ট করতে থাকে। তখন অমিত সেই যন্ত্রটি বের করে আর আবারও চালু করা যায় কিনা সেটা দেখতে থাকে, কিন্তু তা এখনো পর্যন্ত চালু করতে না পারলে সে বাকি দুজনকে বলে যে তার তো মনে হয় না যে এই যন্ত্র চালু হবে, আর এটি চালু না হলে তো তারা কোনো ভূতও ধরতে পারবে না। তাহলে আজ রাতে তাদের এই 25,000 টাকা নিয়ে কি কেটে পড়া উচিত? এই কথা শুনে নীলের কাছে আইডিয়াটা ভালো লাগে, কিন্তু তখন বনি তাদেরকে বলে যে 25,000 টাকা দিয়ে কি হবে? এটা নিয়ে পালিয়ে গেলে তারা 10 লক্ষ টাকা পাওয়ার চান্স হারিয়ে ফেলবে, আর তাছাড়া বাইরে গেলেই তো মন্ট্রি আর রবার্ট মিলে তাদেরকে ধরে মেরেই ফেলবে। তাই তাদের যতদিন পারা যায় ততদিন এখানেই থাকা উচিত। তার এসব কথাতে তখন বাকি দুজনও রাজি হয়ে যায়। এরপরই আমাদেরকে অমিতকে দেখানো হয় সে রঞ্জনার সাথে ছাদে গিয়ে দেখা করে। তখন রঞ্জনা তাকে তাদের বাড়ির চারপাশটা ঘুরে দেখাতে থাকে। এটা দেখাতে দেখাতে সে হঠাৎ করেই ইমোশনাল হয়ে পড়ে আর বলতে থাকে যে আশেপাশে সবকিছু আছে কিন্তু তার হাজবেন্ড দিলীপ নেই। তাই সে তখন অমিতকে বলতে থাকে যে সে যদি কোনোভাবে এই ভূতের হাত থেকে তাদের রেহাই দিতে পারত আর তার সাথে সাথে তার হাজবেন্ডকে খুঁজে বের করতে পারত তাহলে তাদের অনেক বড় উপকার হতো। রঞ্জনার কথা শুনে তো অমিত তখন সিরিয়াস হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে আবারও বনিকে দেখানো হয় সে এত বড় বাড়ির মধ্যে খুশির রুম খুঁজতে থাকে। তখনই সে একটি রুমে গিয়ে উকি মারতে থাকলে পেছন থেকে তার কাছে খুশি চলে আসে। তাকে দেখেই তো বনি খুশি হয়ে যায়। খুশিকে দেখে মনে হয় যে সেও বনিকে পছন্দ করে, এজন্য তারা দুজন গল্প করতে থাকে। এরপরই বনি খুশিকে বলতে থাকে যে আচ্ছা সে কি তার সাথে রাতে দেখা করতে পারবে? খুশি তখন বলে যে দেখা করতে তার কোনো সমস্যা নেই, কিন্তু রাতে তো অনেক ভূত থাকে। বনি তখন বলতে থাকে যে আরে কোনো ব্যাপার না, সে আছে না, সে ভূতেদেরকে দেখে নিবে। খুশি তখন তার সাথে দেখা করবে জানিয়ে লজ্জা পেয়ে তার রুমে চলে যায়। বনিও তো খুব খুশি মন নিয়ে পুরো বাড়িটি ঘুরে দেখতে থাকে। তখনই সে নিচে গেলে সেখানে অমিত আর রঞ্জনাকে কথা বলতে দেখে। অমিত তো রঞ্জনার কাছে দিলীপের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সে তাকে জিজ্ঞেস করে যে দিলীপের অন্য কোনো মহিলার সাথে কোনো সম্পর্ক ছিল কি? এই কথা শুনেই তো রঞ্জনা অনেক বেশি কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপরই আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। অমিত, নীল এবং বনি তাদের রুমে বসেছিল। তখন হঠাৎ করেই কারেন্ট চলে যায়। এটা দেখেই তখন অমিত নীলকে দেয়াশলাই বের করে মোমবাতি জ্বালাতে বলে, কিন্তু তখন নীল কোথাও দেয়াশলাই খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই দেখানো হয় যে বনির কাছে একজন এসে দেয়াশলাই দেয়। এরপর সে যখন মোমবাতি জ্বালায় তখন সে অমিত এবং নীলকে তার থেকে বেশ দূরে বসে থাকতে দেখতে পায়। তাই সে তাদের কাছে জিজ্ঞেস করে যে তাদের দুজনের মধ্যে কে তাকে দেয়াশলাই দিয়েছে। অমিত আর নীল দুজন বলে যে তাদের মধ্যে কেউই তাকে দেয়নি। এই কথা শুনে তো বনি অনেক বেশি ঘাবড়ে যায়। তখন হঠাৎ করেই বাইরে একটা বিকট আওয়াজ হয়। এই শুনে তো তিনজনই ভয় পেয়ে যায়। এরপরই তারা তিনজন কোনোভাবে আস্তে আস্তে করে বাড়ির নিচতলায় চলে আসে। তখনই তাদের সাথে রঞ্জনা জয়েন করে এবং তাদেরকে চুপ করে নুপুরের আওয়াজ শোনার জন্য বলতে থাকে। কিন্তু তারা যখন এটা করছিল তখন বাড়ির মধ্যে এক দম্পতি প্রবেশ করে। তারা সেখানে অমিতদের দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আর ভূত ভূত বলে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। সেই সময় আমরা সেই সাইকেলে চড়ে থাকা লোকটিকে দেখতে পাই। সে মনে মনে বলতে থাকে যে 2 বছর ধরে অনেক চেষ্টার পরে এই বাড়ির কতগুলো খরিদ্দার ধরে এনেছিল সে, কিন্তু সবগুলো এভাবেই ভয় পেয়ে পালালো। এই বলেই সেও সেখান থেকে ভয়ে পালায়। আর এদিকে অমিতরা তো সেই দম্পতিকে দেখেই ভূত মনে করে আর অনেক বেশি ভয় পেয়ে যায়। তো ওই সাইকেলে থাকা লোকটি কেনই বা এই বাড়ির জন্য খরিদ্দার দেখছিল? এই বাড়ির সদস্যরা তো এখনো এখানে রয়েছে, তাহলে সে কেন এমনটা করছিল এসব তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর দেখানো হয় বনি আর নীল তো ভয়ে কাঁপতে থাকে। বনির তো জ্বরই চলে আসে। রঞ্জনা তখন বনির মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিল, কিন্তু যারা ভূত ধরতে এসেছে তারাই এভাবে ভয় পেয়ে গেছে। এই ব্যাপারটা রঞ্জনার কাছে একদমই ভালো লাগে না। তার মনে এবার সন্দেহের জন্ম হয়। তাই সে তখন অমিতকে বলতে থাকে যে তার অবস্থা কি তারা ঠিক করে বুঝতে পারছে। অমিত বুঝতে পারে যে রঞ্জনাদের জন্য এটা কোনো মজার বিষয় না। এজন্য সে রঞ্জনাকে বলতে থাকে যে সে যেহেতু তাদের সমস্যা দূর করার প্রতিজ্ঞা করেছে তাহলে যে করেই হোক সে তার প্রতিজ্ঞা পূরণ করেই ছাড়বে। এই কথা শুনে রঞ্জনা সেখান থেকে চলে আসে। দৃশ্য পরিবর্তিত হয়। আমাদেরকে তখন নীলকে দেখানো হয় সে রাতের বেলায় ব্যালকনিতে বসে সিগারেট খাচ্ছিল। তখনই সে সেখানে খুশিকে দেখতে পায় যে কিনা তার হাতে করে একটি মোমবাতি নিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে
কোথাও একটা যাচ্ছিল। এটা দেখেই তো সে তখন খুশিকে ফলো করতে থাকে। তাকে ফলো করতে করতে সে সেই পুরো বাড়ির মধ্যে একমাত্র তালা বন্ধ থাকা রুমের কাছে এসে পৌঁছায়। তখনই সে দরজা দিয়ে ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করলে হঠাৎ করে দরজাটি কাঁপতে শুরু করে। এটা দেখেই তো নীল অনেক বেশি ঘাবড়ে যায় আর কোনো কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু সামনে থেকে তখন ভোলা আসছিল, এর জন্যই তার ভোলার সাথে ভুলে ধাক্কা লেগে যায়। তখন তো সে নিজের চোখে যা দেখে সেটা কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না। সে দেখতে পায় যে ধাক্কা লাগার কারণে ভোলার ধর থেকে মাথা নিচে পড়ে গেছে। ভোলা তখন আবারও তার মাথাটি তুলে নিয়ে ঘাড়ের সাথে লাগিয়ে দেয়। এটা দেখেই তো নীল এত বেশি ভয় পেয়ে যায় যে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় বনি তার রুমে শুয়েছিল। তখনই তার আজ রাতে খুশির সাথে দেখা করার কথা মনে পড়ে, তাই সে খুশিকে খোঁজার জন্য বাইরে বের হয়। তখনই বারান্দা দিয়ে দেখে খুশি বাইরের একটি দোলনায় দোল খেতে খেতে গান করছে। কিন্তু খুশি ওই একই সময়ে নীলের সামনেও ছিল। যাক, বনি তখন খুশিকে দেখে নিচে নেমে আসে এবং তাকে দোলনা দিতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে অমিত আর রঞ্জনাকে দেখানো হয়। অমিত তখন রঞ্জনার সাথে ছাদে ছিল আর রঞ্জনাও তখন সেই একই রবীন্দ্রসঙ্গীত গাইছিল। এরপরই আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। অমিত, নীল এবং বনি মিলে শেষের কবিতা বাড়ি থেকে বের হয়ে সেই গ্রামটি একটু ঘুরে দেখতে থাকে। এরপর একটু দূরে গিয়েই বনি এবং অমিত মিলে আগের দিন নীলের বেহুশ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে মজা করতে থাকে। নীল তাদেরকে বলতে থাকে যে ওই ভোলাই আসল ভূত, কিন্তু তখনই অমিত আর বনি তাকে বলে যে নীল নিশ্চয়ই তখন নেশা করেছিল, এর জন্য এসব আবোল তাবোল বলছে। তখন নীল তাদেরকে বলে যে তাদের এখানে থাকা একদমই উচিত হবে না। এই কথা শুনে বনি বলতে থাকে যে সবে মাত্র কালকে সে খুশির সাথে রাতে একটু সুন্দর সময় কাটালো আর এত তাড়াতাড়ি সে এখান থেকে চলে যেতে চায় না। এই কথা শুনেই তো নীল তাকে বলে যে খুশি কাল রাতে বনির সাথে কিভাবে থাকতে পারে? সে তো তার সামনে দিয়ে মোমবাতি হাতে করে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে যাচ্ছিল। এ কথা শুনে আবার অমিত বলে যে আরে, এই একই গান তো কাল রাতে রঞ্জনা তার সামনে গাইছিল। তো তাদের দুজনের কথা শুনে নীল বলে যে তার তো এবার মনে হচ্ছে যে তার কালকে দেখা বদ্ধ ঘরটির মধ্যেই কোনো সমস্যা রয়েছে। অমিত বলে যে তাদেরকে আসলে এই পরিবারের সমস্যা সিরিয়াসলি সলভ করতে হবে। এই কথা শুনেই তো বনি বলতে থাকে যে অমিত কি জানে না যে তারা আসলে ভূত ধরতে জানে না? তাহলে তারা কিভাবে তাদের সমস্যা সমাধান করবে? তখনই অমিত বলে যে আসলে রঞ্জনাকে দেখলে তার অনেক মায়া হয়। এই কথা শুনেই তো নীল অনেক হাসতে থাকে। তারা খুব ভালোভাবেই বুঝতে পারে যে অমিতের মনে রঞ্জনার জন্য একটা সফট কর্নার সৃষ্টি হয়েছে। তো এরপরই তারা কথা বলা শেষে সেখান থেকে বাড়িতে ফিরতে থাকে। কিন্তু তখনই দেখানো হয় যে সেখান থেকে গাড়িতে করে একটি লোক যাচ্ছিল। লোকটির নাম হলো প্রদীপ। সে তখন অমিতদেরকে সেখানে দেখে গাড়ি থামায় আর তাদের সাথে কথা বলার জন্য আসে। এরপরই তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা শেষের কবিতা বাড়িতে এসেছে তাই না? অমিত জানায় হ্যাঁ, তারা সেখানেই এসেছে। প্রদীপ তখন তাকে বলে যে তারা এখানে আসার আগে কি এই বাড়ি সম্পর্কে কিছু জেনে এসেছিল? এটা শুনে অমিত প্রদীপকে জিজ্ঞেস করে যে তাদের কি জানার ছিল। প্রদীপ বলে যে না, মানে সে শুনেছে শেষের কবিতা বাড়িতে ভূত রয়েছে। তখন অমিত তাকে বলে যে আসলে তারা এখানে ওই বাড়ির কর্তা সুশান্তের কথাতেই ভূত ধরতে এসেছে। এই কথা শুনে তো তখন প্রদীপ তাকে বলে যে তাহলে কি সুশান্তরা আবারও তাদের বাড়িতে ব্যাক করেছে? অমিত তখন তার বলা কোনো কথাই বুঝতে পারে না, এজন্য তারা আর তার সাথে কোনো কথা বাড়ায় না। সেখান থেকে আবারও বাড়িতে ফিরে আসে। সেখানে এসে অমিত রঞ্জনার সাথে দেখা করে এবং তার কাছে সেই বন্ধ ঘরের ব্যাপারে জানতে চায়। আর বন্ধ ঘরের নাম শুনেই রঞ্জনা তো অনেক বেশি আঁতকে ওঠে আর বলতে থাকে যে সেই বন্ধ ঘরের তালার চাবি তাদের কারো কাছে নেই আর তারা সেই ঘরটাকে দেখলেও ভয় পায়। তো তখনই রঞ্জনাকে অনেক বেশি ঘাবড়ে যেতে দেখে অমিত আর এই বিষয়ে কথা বাড়ায় না। এরপরই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। সবাই মিলে তারা রাতের খাবার খাচ্ছিল। তখনই কলি তাদের জন্য হরেক রকম রান্নার আয়োজন করেছিল। অমিত, নীল, বনি এরা সবাই তো অনেক মজা করে খাবারগুলো খেতে থাকে। তো এরপরই দেখানো হয় যে বনির পেট ভরে যায়, এর জন্য সে সেখান থেকে উঠে ওয়াশরুমে হাত ধোয়ার জন্য যায়। কিন্তু ওয়াশরুম থেকে হাত ধুয়ে বের হবে সে, তখনই দেখে যে যেই পানির নল সে সবেমাত্র বন্ধ করেছিল সেটা আবারও চালু হয়ে গেছে। এটা দেখেই তো সে ঘাবড়ে যায়। তখনই সে কলির আওয়াজ শুনতে পায়, তাই সে রান্নাঘরের দিকে যায়। সেই সময় দেখে যে কলি ভোলাকে ডাকছে এবং তাকে রান্না করার জন্য কাঠ নিয়ে আসতে বলছে। কিন্তু তখন ভোলা সেখানে আসতে দেরি করলে কলি যা করে তা দেখে বনি তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। সে দেখে যে চুলাতে কাঠ না থাকায় কলি তার পাই চুলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে
আছে, আর সে তার হাত লম্বা করে জানালার বাইরে থাকা লেবু গাছ থেকে লেবুও ছিঁড়ে আনে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দেখানো হয় বনির জ্ঞান ফিরেছে। সে তো তখন সবাইকে জড়ো করে বলতে থাকে যে তাদের বাসার আসল ভূতকে তা সে জেনে গেছে। তাদের বাসার আসল ভূত হলো তাদের কাজের লোক কলি। এটা শুনে তো তখন নীলও বলতে থাকে যার আরেকটা ভূত হলো ভোলা, অর্থাৎ তারা স্বামী স্ত্রী দুজনেই ভূত। এই কথা শুনে তখন ভোলা বলতে থাকে যে সে কিভাবে ভূত হলো। তখন নীল সবাইকে বলে যে ভোলার মাথা ঘাড় থেকে আলাদা হয়ে যায়, সে নিজে দেখেছে। এই কথা বলেই তো সে ভোলার মাথা ধরে টানতে শুরু করে, কিন্তু ভোলার মাথা তো তখন খোলে না। এটা দেখে তো নীল অনেক বেশি অবাক হয়ে যায়, আর তার সাথে সাথে সেখানে থাকা কেউই তাদের কথা বিশ্বাস করতে চায় না। অমিত তখন নীল আর বনির এমন আচরণের জন্য রঞ্জনা এবং বাকি সবার কাছে ক্ষমা চায়, এবং অনেক রাত হয়ে গেছে এর জন্য সবাইকে তাদের রুমে গিয়ে ঘুমিয়েও পড়তে বলে। এরপরই সে বনি আর নীলকে এরকম আচরণ করার জন্য অনেক বকাঝকা দিতে থাকে, আর তাদেরকে মাথা ঠিক করার জন্য ঘুমিয়ে পড়তে বলে। কারণ তার মনে হয় যে চারিদিকে এত ভূতের কথা শুনে শুনে তাদের দুজনের মনে হয়তো অনেক চাপ পড়ছে, তাই তারা এমন উল্টোপাল্টা জিনিস দেখছে। তাই তারা তার কথা মতো বিছানায় ঘুমিয়ে পড়ে। এরপরই দেখানো হয় অমিত তাদেরকে ঘুমাতে বলে দিয়ে সেখান থেকে বাইরে যায় আর দোলনায় বসে বাঁশি বাজাতে থাকে। তখনই রঞ্জনা বারান্দার সকল লাইট নিভিয়ে দিচ্ছিল। তারা তখন একে অপরের দিকেই তাকিয়ে থাকে একেবারে মুগ্ধ হয়ে। এরপরই দেখানো হয় অমিত বাইরে থেকে এসে নীল এবং বনির পাশে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই রাতে এক আওয়াজ শুনে তাদের তিনজনেরই ঘুম ভেঙে যায়। তারা তখন মন দিয়ে শোনার চেষ্টা করলে এইটা শুনতে পায় যে নিচতলায় কে যেন মন্ত্র পাঠ করছে। ভূত আবার মন্ত্র পাঠ কেন করবে? তো নিচে কি হচ্ছে সেটা জানার জন্য তারা তিনজন মিলে ধীরে ধীরে নিচে আসে, কিন্তু তখন সেখানে তারা দেখে যাক ভূত তাড়ানোর তান্ত্রিক সেখানে এসেছে আর বাড়ি থেকে ভূত তাড়ানোর জন্য মন্ত্র পাঠ করছে। তার সাথে থাকা আরো কিছু লোক সেই বাড়ি থেকে জিনিসপত্র বের করে নিয়ে যাচ্ছে। তো এই সব কিছু দেখে তো তারা তিনজন এখানে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু তখনই সেখানে একটা আনএক্সপেক্টেড ব্যাপার ঘটে যায়। তারা দেখে যে সেখানে রঞ্জনা, সুশান্ত, ভোলা, কলি আর খুশি এরা সবাই এসে দাঁড়িয়েছে, আর তাদেরকে দেখতে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। তারা একদম ক্ষুব্ধ হয়ে সেখানে দাঁড়িয়েছিল। তান্ত্রিককে তারা সবাই মিলে সেখান থেকে চলে যেতে বলতে থাকে। তখনই তো তান্ত্রিক এবং তার সাথে থাকা লোকেরা আর এক মুহূর্ত সেখানে না থেকে দ্রুত পালিয়ে যেতে শুরু করে, কারণ তারা প্রচন্ড ভয় পেয়েছিল। তো এই সব কিছু হতে দেখে অমিত, বনি আর নীল তো এটা খুব ভালো করেই বুঝতে পারে যে রঞ্জনা আর তার পরিবার মোটেই সাধারণ মানুষ ছিল না। আসলে তারা 5 জনই ভূত ছিল। তার মানে এই বাড়ির আসল ভূত যারা তারাই তাদেরকে ভূত তাড়ানোর জন্য ডেকে এনেছে। কিন্তু নিজেরা ভূত হয়ে তাদেরকে এভাবে ডেকে আনার মানে কি? তারা তো এই পরিবারের মানুষের কোনো ক্ষতি করেনি। আর তাছাড়া তাদের তিনজনের মাথায় এখন সবচেয়ে বড় প্রশ্ন আসে যে এই পরিবার কি এখন তাদেরকে এখান থেকে বেঁচে ফিরতে দিবে? তো তারা এটা ভাবতে থাকে। তখনই সেখানে রঞ্জনা আর বাকি সবাই চলে আসে, আর তখন তারা অমিতদেরকে বলতে থাকে যে তাদের চিন্তার কোনো কারণ নেই, এখানে আসা লোকেদেরকে তারা তাড়িয়ে দিয়েছে, তাই তারা এখন ঘুমিয়ে পড়তে পারে। এটা দেখে তখন তারা তিনজনই তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ তারা এতটাই ভয় পেয়েছিল। এরপরই আমাদেরকে সেই মন্ত্রী আর রবার্টকে দেখানো হয়। তারা তাদের কাছে বিশ্বরূপ নামের একটি লোককে ডেকে পাঠায়, আর তখনই আমরা জানতে পারি যে এই বিশ্বরূপ হলো সুশান্তের ভাই। তো সে মন্ত্রীকে শেষের কবিতা বাড়িটি বেচে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 5 লাখ টাকা তার থেকে নিয়েছিল। এর জন্যই মন্ত্রী এখন তাকে বলতে থাকে যে তাদের তো শেষের কবিতা বাড়ি নিয়ে বিজনেস করার কথা ছিল, কিন্তু এখন সে শুনছে যে সেখানে নাকি ভূত রয়েছে। তখন বিশ্বরূপ তাকে বলে যে সেখানে আসলেই ভূত রয়েছে, আর যে সে ভূত না, অনেক ভয়ঙ্কর ভূত যাদেরকে কেউ তাড়াতে পারছে না। আর তার মধ্যে আর একটা সমস্যা হয়েছে, আর তা হলো যে সেই বাড়িতে 3টি ছেলে এসেছে। এই কথা শুনে মন্ত্রী তাকে বলে যে তার ভাই পুরো পরিবার সহ নিখোঁজ, আর তারপর তার ভাতিজা দিলীপ এখন বাইরের দেশে থাকে। তাহলে এখন এই 3টা ছেলে কোথা থেকে আসলো? বিশ্বরূপ তখন বলে যে তারা নাকি ভূত ধরতে এখানে এসেছে, আর এরপরই সে মন্ত্রীকে তাদের ছবি দেখায়। এই ছবি দেখেই তো মন্ত্রী আর রবার্ট তাদেরকে চিনে ফেলে, আর মন্ত্রী তখন রবার্টকে তাদের 3টাকে তুলে আনতে বলে। এরপর আবারও আমাদেরকে অমিতদেরকে দেখানো হয়। তারা সকালে ঘুম থেকে উঠে দেখে যে তারা এখনো অক্ষত অবস্থায় আছে। তখনই তাদের কাছে রঞ্জনা আর তার পরিবার এসে দাঁড়ায়। অমিত তাদেরকে বলতে থাকে
যে ভূত হয়ে তারা কেন তাদেরকে এখানে ভূত তাড়ানোর জন্য আনলো। এই কথা শুনেই তো তখন তারা সবাই অনেক বেশি অবাক হয় আর বলতে থাকে যে তারা সবাই ভূত, এটা কিভাবে হতে পারে। খুশি তো এটা শুনে বনির কাছে যায় এবং তার কাছে জানতে চায় যে সে ভূত কিভাবে, তারা তো একে অপরকে ভালোবেসেছে তাই না, বনি তাকে ভূত কিভাবে বলতে পারে। বনি তখন তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু খুশি তো তখন তাকে টানতে টানতে তার সাথে বারান্দায় নিয়ে যায় আর বলে যে সে যদি ভূত হতো তাহলে তো সে ওই দোলনাতেও বসে থাকতো তাই না। এটা বলে সে নিজে যখন দোলনার দিকে তাকায় তখনই সে বুঝতে পারে যে সে আসলেই একটা ভূত। এরপরে সে সেখান থেকে সবার কাছে আসে আর বলতে থাকে যে তারা সবাই আসলে ভূত, কিন্তু তারা মারা কিভাবে গেল আর কেনই বা তাদের আত্মা এখনো মুক্তি পায়নি। আর যেহেতু তারা একসাথে আছে তার মানে তাদের সবার মৃত্যু একই সময় হয়েছে। বেচারারা তো জানতোই না যে তারা মারা গিয়েছিল। যাক, তো তারা তাদের কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়ায় অমিতকে তাদের হেল্প করতে বলে, কিন্তু অমিত তখন তাদেরকে বলে যে এরপর তাদের আর কিছুই করার নেই, কারণ তাদের কাজ হলো ভূতেদেরকে তাড়ানো। আর এর মানে অমিতকে রঞ্জনা আর তার পরিবারকে এখান থেকে তাড়াতে হবে, আর তা সে করতে চায় না, তাই তাদেরকে এখন আবারও ফিরে যেতে হবে। এটা বলে তারা তিনজন সেই বাসা থেকে বেরিয়ে যেতে নেয়। তখনই রঞ্জনা আর বাকিরা তো সবাই অনেক কষ্ট পেতে থাকে, কারণ তারা তাদের মৃত্যুর কারণই জানে না। এরপরই দেখানো হয় অমিত, বনি এবং নীল মিলে শেষবারের মতো বাসাটিকে ঠিক করে দেখে। এরপরই সেখান থেকে তারা বের হবে, কিন্তু তখনই সেখানে মন্ত্রী আর রবার্ট তার দলবল নিয়ে তাদেরকে ধরার জন্য চলে আসে আর এরপরই তাদেরকে ধরেও ফেলে। কিন্তু তখনই সেখানে রঞ্জনা আর তার পরিবারের সবাই চলে আসলে মন্ত্রী আর রবার্ট তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু তখনই ভোলা আর কলি মিলে তাদেরকে ফলো করতে শুরু করে, আর এর কারণে রাস্তা দিয়ে পালাতে যাওয়ার সময় মন্ত্রী আর রবার্টের একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় আর তারা দুজনই সেখানে মারা যায়। এরপর দেখানো হয় অমিতেরা আবারও শেষের কবিতাতে ফিরে আসে। তখনই রঞ্জনা আর খুশি মিলে তাদের ব্যথা জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল। তারা তখন ঠিক করে যে তারা এই বাড়িতে থেকে তাদের মৃত্যুর কারণ খুঁজবে। এই কথা শুনে তো খুশি তখন অমিতের কাছে জানতে চায় যে তাদের কাছে থাকা এই যন্ত্র দিয়ে কি কিছু জানা যাবে না। অমিত তখন তাদেরকে বলতে পারে না যে এই যন্ত্রটি কাজ করছে না, তাই সে তখনও মিথ্যা বলে যে তারা খুব শীঘ্রই যন্ত্রটিকে চালু করে ফেলবে, এরপর এটা দিয়ে কি করা যায় তা ভেবে দেখবে। এরপর থেকেই তারা সেখানে থাকতে শুরু করে। তো এরপর একদিন আমাদেরকে দেখানো হয় যে সেই বাড়িতে বিশ্বরূপ আসে। সে এসে অমিত, বনি এবং নীলের সাথে দেখা করে আর তাদের কাছে জানতে চায় যে তারা এখানে কেন এসেছে। অমিত যখন বলে যে তাদেরকে এখানে রঞ্জনা ডেকে এনেছে, তখন বিশ্বরূপ তাদের বলতে থাকে যে তার মানে কি এখানে সবাই ফিরে এসেছে। অমিত তখন তাকে জানায় যে তারা কেউ আর বেঁচে নেই, সে রঞ্জনার আত্মার ডাকে সাড়া দিয়েই এখানে এসেছে। কিন্তু তারা বুঝতে পারছে না যে এই বিশ্বরূপটাকে, যে রঞ্জনাদের সবাইকে চেনে। তখনই বিশ্বরূপ তাদেরকে জানায় যে তার নাম হলো বিশ্বরূপ। এই বাড়ির মালিক সুশান্ত হলো তার বড় ভাই, কিন্তু 2 বছর আগে সুশান্ত সহ বাকি সবাই এখান থেকে নিখোঁজ হয়ে গেছে, তাদেরকে আর কোথাও পাওয়া যায়নি। তখনই এই কথা শুনে অমিত তাকে বলে যে তার মানে সেদিন দিলীপও নিখোঁজ হয়নি। বিশ্বরূপ তখন তাদেরকে বলতে থাকে যে এই কথা তাদেরকে কে জানিয়েছে, রঞ্জনা? অমিত বলে হ্যাঁ, সেই তো জানিয়েছে। অমিতের কাছে এইসব কথা শুনে বিশ্বরূপ তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই অমিত তার কাছে আবারও জানতে চায় যে 2 বছর আগে কিভাবে রঞ্জনা আর তার পরিবার নিখোঁজ হলো। বিশ্বরূপ তখন তাদের জানায় যে 2 বছর আগে দীপাবলির রাতে দিলীপ বাড়ির সবার জন্য প্যান্ডেল থেকে ভোগ আনতে গিয়েছিল, কিন্তু এরপর সে বাসায় ফিরে দেখে যে তার পরিবারের সবাই নিখোঁজ হয়ে গেছে, কেউ এই বাড়িতে নেই। তাছাড়া সেখানে কোনো অঘটনের চিহ্নও দেখা যায়নি, বাড়ি একদম আগের মতোই ছিল, কিন্তু মানুষগুলো গায়েব হয়ে যায়। দিলীপ তখন তাকে ফোন করে এখানে ডাকে, সেও এসে দেখে যে দিলীপ সত্যি কথাই বলছে। তারা তো কোনোভাবেই এর কারণ বুঝতে পারছিল না। এরপর তারা সব জায়গায় তাদেরকে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু তাদেরকে তারা আর কোথাও খুঁজে পায়নি। দিলীপ তো তখন অনেক বেশি ভেঙে পড়েছিল, তার এই বাড়িতে থাকা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছিল, কারণ চারিদিকে তার পরিবারের মানুষজনের স্মৃতি ছিল। তাই সে সেখান থেকে বিদেশে শিফট হয়ে যায়, নাহলে সে এখানে টিকতে পারছিল না। আর এখনো সে বিশ্বরূপের সাথে যোগাযোগ রেখেছে আর সব সময় বিশ্বরূপের কাছে জানতে চায় সে যে তার পরিবারের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। কিন্তু এখন সে দিলীপকে কিভাবে জানাবে যে তার পরিবারের কেউই তো আর বেঁচে নেই।
এরপরই সে অমিতকে জিজ্ঞেস করে, রঞ্জনা তোমাদেরকে এখানে ডেকেছে তার মানে কি? অমিত তখন জানায় যে তারা সবাই মারা গিয়ে ভূত হয়ে গেছে আর তারা ভূত দেখতে পায়, এর জন্যই তাদের সাহায্য করতে এখানে এসেছে। বিশ্বরূপের তখন তাদের কথা বিশ্বাস করতে কষ্টই হয়। সে সময় নীল তাকে বলে যে আসলে তারা বা রঞ্জনারা কেউই জানে না যে তাদের মৃত্যু কিভাবে হয়েছে, তাই তারা এই ব্যাপারে জানতে চায় যে তাদের মৃত্যু কিভাবে হলো। তাছাড়া নিশ্চয়ই বিশ্বরূপ এই ব্যাপারে জানতে চায়, তাই এই সম্পর্কে জানতে হলে বিশ্বরূপকে তাদেরকে এখানে কিছুদিন থাকতে দিতে হবে, না হলে তো তারা আসল কারণটা খুঁজে বের করতে পারবে না। তখনই বিশ্বরূপ তাদের কথায় রাজি হয়ে যায়। বিশ্বরূপ তাদেরকে বলে যে তারা এখানে থাকতে পারবে, আর তাছাড়া কালকের ফ্লাইটে করেই তো দিলীপ দেশে ফিরছে। আর সে এটাও জানায় যে তারা আসলে এই বাড়িটি বিক্রি করার কথা ভাবছে, কারণ এই ফাঁকা বাড়ি রেখে তারা কি বা করবে, তাদের আপনজনরাও তো আর বেঁচে নেই। তাই এসব নিয়ে ডিসকাস করার জন্যই দিলীপ এখানে আসছে। তখনই তাদের সাথে সে দিলীপকেও দেখা করিয়ে দিবে। এসব বলে বিশ্বরূপ সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় সেখানে মন্ত্রী আর রবার্টের আত্মা চলে আসে। আসলে তাদের আত্মাও তো মুক্তি পায়নি, কারণ তাদের সবচেয়ে বড় ইচ্ছা ছিল অমিতের থেকে সেই যন্ত্রটি ছিনিয়ে নেওয়া, কিন্তু এর আগেই তো তাদের মৃত্যু হয়েছে। তাই তারা আবারও সেই বাড়িতে আসে আর আবারও যন্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই রঞ্জনা আর বাকিরা এসে তাদেরকে আটকে ফেলে। শেষ পর্যন্ত তাদেরকে এখান থেকে পালাতেই হয়, তারা আর সেই যন্ত্রটা নিতে পারে না। পরদিনই আমাদেরকে দেখানো হয় সেই বাড়িতে তখন দিলীপ আসে। সে সেখানে অমিতদেরকে দেখে একদমই অবাক হয় না, কারণ বিশ্বরূপ তাকে আগে থেকে সবটা জানিয়ে দিয়েছিল। এরপরই তারা কথা বলার জন্য বসে। তখনই দিলীপ তাদেরকে সেদিনের ঘটনা বলতে থাকে। সে বলে যে সে যখন ভোগ নিয়ে বাসায় ফিরে আসে তখন সে এখানে কাউকে দেখতে পায় না। এতে তো সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। সে আর বিশ্বরূপ অর্থাৎ তার চাচার সাথে মিলে সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও তাদের চিহ্নও খুঁজে পায় না। তবে এখানে একটা বিষয় সে লক্ষ্য করেছিল, সে যখন ভোগ আনতে বাইরে যাচ্ছিল তখন সে তাদের বাসার সামনে একটা গাড়িতে ইন্দ্র নামের একজন লোককে দেখেছিল। ইন্দ্র পেশায় একজন উকিল ছিল, আর তার নাকি পুরনো বাড়ির ইতিহাস ঘেঁটে দেখার শখ, আর তার চাচা অর্থাৎ বিশ্বরূপের নাকি সে পূর্ব পরিচিত ছিল। তো এরপরে তারা পুলিশ কেস করে। তখন পুলিশ খোঁজ নিয়ে এটা জানায় যে ইন্দ্র নাকি সেদিন তাদের বাসার সামনেই ছিল না, যা একটা মিথ্যা কথা। কিন্তু আর কোনো সাক্ষী বা প্রমাণ না থাকায় কেসটির ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হয়। তখন দিলীপ একা পুরো বাড়িতে খুঁজেছে কোথাও কোনো অঘটনের সাইন পাওয়া যায় কিনা, কিন্তু সে কোথাও কিছু খুঁজে পায় না। আর সে আগে থেকেই জানতো যে তার ওয়াইফ রঞ্জনার নাকি ইন্দ্রর সাথে কোনো সম্পর্ক ছিল, তাই সে মনে করে যে রঞ্জনা হয়তো ইন্দ্রর সাথে পালিয়ে গেছে। কিন্তু তার বাবার বোনের কি হয়েছে সেই ব্যাপারে সে কিছুই জানতে পারে না। তখনই দেখানো হয় যে রঞ্জনা সহ বাকি সবাই সেখানে দিলীপকে এত বছর পর দেখার জন্য নেমে আসে, কিন্তু দিলীপ বা বিশ্বরূপের কেউই তো তাদেরকে দেখতে পারছিল না। রঞ্জনা তখন দিলীপের বলা কথাগুলো শুনে অনেক কষ্ট পায়, কিন্তু কিছুই বলতে পারে না। তখনই দেখানো হয় দিলীপ একটু সামনের দিকে গেলে তখনই অমিত বিশ্বরূপের কানে কানে তার কাছে জানতে চায় যে সে কি রঞ্জনা সহ তার পরিবারের মৃত্যুর কথা এখনো দিলীপকে জানায়নি। বিশ্বরূপ তখন তাকে বলে যে এই ব্যাপারে কোনো সলিড সাক্ষ্য প্রমাণ ছাড়া তারা এই ব্যাপারে দিলীপকে জানাতে পারবে না, কারণ সে এটা কখনোই বিশ্বাস করবে না। তো এরপরই আমরা সেখানে দেখতে পাই যে তখন একটি মেয়ে এসে দিলীপকে জড়িয়ে ধরে। আসলে মেয়েটি হলো দিলীপের গার্লফ্রেন্ড, অর্থাৎ দিলীপ মনে করেছিল যে রঞ্জনা তাকে ধোঁকা দিয়েছে, এই জন্য সে এখন রঞ্জনাকে ঘৃণা করে আর তার থেকে মুভ অন করার জন্য অন্য একজনের সাথে প্রেমের সম্পর্ক করে। রঞ্জনার তো তখন অনেক কষ্ট হতে থাকে। তো এরপরই দেখানো হয় সেখান থেকে বিশ্বরূপ আর দিলীপ চলে যায়। তখনই রঞ্জনা ছাদে গিয়ে একা একা কাঁদতে থাকে। সে সময় অমিত তার কাছে গিয়ে তাকে মন শক্ত করতে বলে। এরপরই তার কাছে ইন্দ্র আর সেই দিন তাদের সাথে দেখা করতে আসা লোকটির কথা জানতে চায় যে তারা কি এই বাড়িতে প্রায়ই আসতো। তখন রঞ্জনা জানায় যে শেষের কয়দিন তাদেরকে প্রায় তাদের বাসার আশেপাশে দেখা যেত, কিন্তু তার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এটা বলে সে আবারও কাঁদতে থাকে। তখনই অমিত তাকে বলে যে সে তাকে বিশ্বাস করে, সে যেন এইভাবে কান্না না করে। এরপরই সে তার সাথে করে নীলকে নিয়ে ইন্দ্র আর সেই লোকটির কাছে যায় এবং তাদের কোনো সম্পর্ক ছিল কিনা সেই ব্যাপারে জানতে চায়। তখন তারা দুজন তাদেরকে জানায় যে তাদের আর রঞ্জনার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, বরং তাদের তো এটা মনে হয় যে দিলীপ তার পরিবারের সবাইকে মেরে ফেলেছে, আর এটা চাপা দেওয়ার জন্যই রঞ্জনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। আর তাছাড়া রঞ্জনারা যে বাসা থেকে সেদিন কোথাও যায়নি তা তারা বুঝতে পেরেছে, কারণ তাদের বাড়ির সামনে যে জুতোগুলো অবশিষ্ট ছিল সেগুলো এক এক সাইজের ছিল। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো ভিন্ন সাইজের জুতা পরে বের হবে না। তারা
তার মানে বোঝাই যায় যে তাদেরকে কেউ খুন করেছে। তো তাদের থেকে এসব শুনে অমিত এবং নীল আরো বেশি কনফিউজড হয়ে যায়। তাদের জন্য কেসটা আরো কঠিন হয়ে যাচ্ছিল। এজন্য অমিত তখন তার দাদা ঠাকুরের বাবা আর ভূতচক্র যন্ত্রের মালিক রামমোহনের কথা ভাবতে থাকে। সে ভাবে যে তাকে কোনোভাবে রামমোহনের সাথে দেখা করতে হবে, একমাত্র সেই এখন তাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। তো এর জন্য তারা তিনজন মিলে রাতের বেলা রিচুয়াল করে মৃত রামমোহনের সাথে দেখা করার চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ চেষ্টা করার পর তাদের সামনে ঠিকই রামমোহন আসে। আর তখন তারা রামমোহনকে দেখে তো চিনতে পারে, কারণ তাকে তারা এর আগে সেদিন গোরস্থানে দেখেছিল। তো রামমোহন আবারও তাদেরকে সেই গোরস্থানে নিয়ে যায়। অমিত তখন তাকে সবটা জানায়। রামমোহন তখন যন্ত্রটি সারানোর চেষ্টা করলে জানায় যে আসলে যেদিন তার উপর ছাদ ভেঙে পড়ে সেদিন তো সে মারা গিয়েছিল, কিন্তু তার নাক ছিটকে এই যন্ত্রের মধ্যে চলে গিয়েছিল, যার কারণে যন্ত্রটি এতদিন চলছিল না। তো এরপরই অমিত রামমোহনের আত্মাকে নিয়ে শেষের কবিতা বাড়িতে চলে আসে। সেখানে আসার পরই দেখা যায় রঞ্জনা এবং তার পরিবারের সবাই সেখানে উপস্থিত হয়। এরপরই সেখানে দিলীপ আর বিশ্বরূপও আসে। তখন সবার সামনে রামমোহন সেই যন্ত্রটি চালায়। তারা এখন সেই দিন রাতে কি হয়েছিল সেটা এই যন্ত্রের মাধ্যমে জানবে। তখনই যন্ত্রটি চালানো হলে আমাদের সবার সামনে সত্যিটা চলে আসে। দেখানো হয় যে সেদিন দিলীপ ভোগ আনার জন্য বেরিয়ে গেলে সেখানে যেই গাড়িটি দেখেছিল সেই গাড়িতে আসলে বিশ্বরূপ ছিল, কিন্তু সেখানে থাকা হলুদ লাইটের কারণে সাদা গাড়িকে দিলীপ সেদিন হলুদ রঙের দেখেছিল। আর হলুদ গাড়ি ইন্দ্রর ছিল, তাই সে মনে করেছিল যে সেখানে ইন্দ্র এসেছিল। যাক, তো দিলীপ সেখান থেকে চলে গেলে বিশ্বরূপ গাড়ি থেকে বের হয়। আর তখনই আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। আসলে বিশ্বরূপ সেই মন্ত্রীর সাথে মিলে হোটেলের বিজনেস করার জন্যই তার কাছে বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিল, কিন্তু এই ব্যাপারে সে সুশান্ত অর্থাৎ তার বড় ভাইকে জানালে সেটা করতে একদমই রাজি হয় না, কারণ এটা তাদের পৈতৃক ভিটা আর তারা এই বাড়িতেই আজীবন থাকবে, এই বাড়ি বিক্রি করবে না। তো একদিকে তো সুশান্ত তার কথা মানছে না, আর অন্যদিক থেকে বিশ্বরূপ তো অলরেডি এই বাড়ি বিক্রির আগেই মন্ত্রীর থেকে অনেকগুলো টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছিল। তাই সে সুশান্ত আর তার পরিবারকে মেরে ফেলার প্ল্যান করে, যাতে করে এই বাড়িটি বিক্রি করা নিয়ে আর কোনো ঝামেলা না হয়। তো সেই দিনই সে বাড়িতে এসে পেছন থেকে মাথায় আঘাত করে এক এক করে সবাইকে মেরে ফেলে। আর এভাবে হঠাৎ কোনো কিছু প্রসেস করার আগেই তারা সবাই মারা যায়। তাই তারা বুঝতেই পারে না যে আসলেই তারা মারা গেছে, আর তাদের আত্মাই সত্যিটা জানার জন্যই আসলে এতদিন মুক্তি পাচ্ছিল না। তো এরপরই দেখানো হয় তাদের ডেড বডিগুলো লুকানোর জন্য সেখানে মন্ত্রী রবার্ট আর তার লোকেদেরকে নিয়ে আসে। মন্ত্রী তখন এই বাড়িরই একটা রুমে তাদের সবাইকে পুঁতে রাখে এবং দরজাটি তালা বন্ধ করে দেয়। এরপরই সে বাড়ির সামনে থেকে সবার জুতা সরিয়ে ফেলতে বলে, যাতে করে মনে হয় যে সবাই এখান থেকে কোথাও চলে গেছে। এ কারণেই তাদের জুতোগুলো ওরকম পড়েছিল, আর ওই ঘরটাও তালা বন্ধ ছিল, যেটা দেখে সবাই ভয় পেত। তো এভাবে সব সত্যিটা যখন সবাই জানতে পারে তখন তো তারা বিশ্বরূপের উপর অনেক বেশি রেগে যায়। বিশেষ করে দিলীপ, সে বিশ্বরূপের কাছে এসে তার কাছে জানতে চায় যে সে এমনটা কেন করলো, তার পুরো পরিবারটাই সে ধ্বংস করে দিল। সে তো তার জন্য তার স্ত্রীকেও ভুল বুঝেছিল এতদিন। বিশ্বরূপ তখনই পকেট থেকে বন্দুক বের করে আর দিলীপের দিকে নিশানা লাগায় আর বলতে থাকে যে সেই দিন তার দিলীপকেও মেরে ফেলা উচিত ছিল, কিন্তু তার দিকে যেন কেউ আঙুল না তোলে এই জন্য সে দিলীপকে বাঁচিয়ে রেখেছিল। তবে আজ সে আর একই ভুল করবে না। এটা বলেই সে দিলীপের গায়ে গুলি করতে যাবে, কিন্তু তখনই সেখানে নীল এসে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে। আর এই ধস্তাধস্তিতেই বিশ্বরূপের বন্দুক থেকে গুলি ছুটে যায়। তখনই তো নীল আর বিশ্বরূপ দুজনেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সেই সময় তাদের দুজনের আত্মা উঠে আসলে সেখানে মন্ত্রী রবার্ট এবং বিশ্বরূপের আত্মা মিলে নীলের সাথে ফাইট করতে থাকে। আর এভাবে বন্ধুকে মারা যেতে দেখে তো অমিত এবং বনি অনেক বেশি ভেঙে পড়ে। তারা তখন রামমোহনের কাছে তার বন্ধুর প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। তখন রামমোহন তাদেরকে জানায় যে সে অনেক আগে ভালো সোল ফিরিয়ে আনার জন্য একটা লিকুইড পোর্শন বানিয়েছিল, কিন্তু এটা সে আগে কখনো কারো উপর ট্রাই করে দেখেনি, তাই এটা কাজ করবে কিনা তা সে জানে না। তাও সে চেষ্টা করে দেখতে পারে। তখনই অমিত তার থেকে পোর্শনটি নিয়ে নীলের মুখে দিয়ে দেয়। নীলের ভেতরে এটা প্রবেশ করলেই দেখা যায় সে আবারও জীবিত হয়ে যায়। এটা দেখি তো তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপরই দেখানো হয় সেখানে সব সত্যিটা সবার সামনে আসার কারণে বিশ্বরূপ, মন্ত্রী এবং রবার্টের মতো খারাপ মানুষগুলো নরকের আগুনে পুড়তে থাকে। আর অপরদিকে নিজেদের মৃত্যুর কারণ জানার পর রঞ্জনা সহ তার পুরো পরিবারের আত্মার মুক্তি মিলে। তো এরপরই দেখা যায় যে অমিত, নীল এবং বনি মিলে সেই যন্ত্র আর রামমোহনের সাথে সেখান থেকে যেতে থাকে। তারা তখন
তখন রঞ্জনার দেওয়া কথা মতো 10 লক্ষ টাকাও পায়, কিন্তু সেই টাকাগুলো 2 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল, যেগুলো ছিল 2000 টাকার নোট, যার জন্য এই টাকার কোনো মূল্যই ছিল না। কিন্তু এতে তাদের মন খুব একটা খারাপ হয় না, কারণ তারা যে ভালো কিছু আত্মাকে মুক্তি দিতে পেরেছে এটা ভেবেই তারা অনেক বেশি খুশি ছিল। তাই তখন তারা সেই টাকাগুলো আকাশে উড়াতে উড়াতে এবার সত্যিকারের ভূত তাড়ানোর কাজ করতে বেরিয়ে পড়ে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল 3 বন্ধুর ভূত তাড়ানোর গল্প, যেখানে তারা ভূত তাড়াতে গিয়ে নিজেরাই ভূতেদের বন্ধু হয়ে ওঠে। যাক, তো তাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।